আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কলকাতায় দেখা মিলল আছাদুজ্জামান কামাল সহ আরও কয়েকজনের। নতুন পরিচয়ে ফের বাংলাদেশে আসছেন পিটার হার্স। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ডক্টর ইউনূসের বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত। অবশেষে জানাবো, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি, ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। কলকাতায় দেখা মিলল আছাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজনের। খোঁজ মিলেছে গণ অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিম এক ছেলে সহ আরও কয়েকজনের। ভারতের কলকাতার একটি পার্কে তাদেরকে দেখা গেছে। এক সময়ের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ও সরকারের কর্মকর্তার একটি ভিডিও চিত্রে ধরা পড়েছেন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 24 এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল সহ অন্যান্যরা ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছেন। তবে কিছু সময় পর বাংলাদেশিদের উপস্থিতিতে তারা সেখান থেকে সটকে পড়েন। সরকার পতনের পর বিভিন্ন সময় তারা দেশ ছেড়ে পালিয়েছেন। গত শনিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আছাদুজ্জামান খান কামাল। পরিচিত মুখে শোভা পাচ্ছে সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের পর তার নির্দেশেই ছাত্র জনতার উপর নির্মমতা চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারের ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিল আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলে সহ আরো কয়েকজন। তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। দেশ পালালেও আছাদুজ্জামান খান কামাল আছেন। সন্দেহের 4 দফায় দেশের অভিযান চালানো হয় তাকে ধরতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে কামালের ছেলেকে। নতুন পরিচয়ে ফের বাংলাদেশে আসছে পিটার হার্স। বাংলাদেশে ব্যাপক আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক, ঢাকায় নিযুক্ত সদ্য বিদায়ী রাষ্ট্রদূত পিটার হার্স ফের ঢাকায় আসছেন। তরলীকৃত প্রকৃত গ্যাস রপ্তানি মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেটর এনার্জি স্টাডিজ উপদেষ্টা পদে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রের 17তম এই সাবেক রাষ্ট্রদূত। মার্কিন এই গ্যাস কোম্পানিটি ব্যবসা রয়েছে বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালী সমুদ্র ভাসমান একটি টার্মিনালও আছে এক্সিলারেটর এনার্জির। প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে বিভিন্ন দেশে কূটনৈতিক হিসেবে কাজ করতে গিয়ে ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যবসায়িক বাজার সম্পর্কে তার যে অগাধ জানাশোনা আছে সেটা কাজে লাগানোর। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেদেশের ব্যবসা বাণিজ্য প্রসারের কাজ করছেন পিটার হার্স। তার এই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় এক্সিলারেট এনার্জি। সেই হিসেবে বাংলাদেশের প্রতিটি ব্যবসা বাড়াতে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন সাবেক এই কূটনৈতিক। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিটার হার্স যোগ দেওয়ার খবরটি জানিয়েছে এক্সিলারেটর এনার্জি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এছাড়া 2026 সাল থেকে বাংলাদেশের এলএনজি সরবরাহের একটি চুক্তি করছে এক্সিলারেটর। বিজ্ঞপ্তিতে এক্সিলারেটর এনার্জি প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোজ বলেন, কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পিটার হার্সের। ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটর গ্রাহকের জ্বালানির নিরাপত্তায় ভূমিকা রাখবে। পিটার হার্সের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেটর এনার্জি অবদান রাখছে। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ডক্টর ইউনূসের বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্যে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা
উপদেষ্টার সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘে ডক্টর ইউনূসের বক্তব্যে ব্যাপক প্রশংসা করেন। এ সময় ফিলিস্তিনের জনগণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের অব্যাহত সমর্থনের পুনরাবৃত্তি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আশা করি ফিলিস্তিনি কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং একটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত তৈরি হয়েছে। আপনি সেখানে সঠিক কথাটি স্পষ্টভাবে বলেছেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় 60,000 ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছে। আরও 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে। গত 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনি জনগণকে বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা এবং যারা ফিলিস্তিনের মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃত্ববৃন্দের প্রতি আহ্বান জানান। জাতিসংঘে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের পরিস্থিতি কেবল আরব বা মুসলিম নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগজনক। ফিলিস্তিনের প্রতিটি মানুষের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সকলকেই বিচারের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশে অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে, উপদেষ্টা পরিষদে এ নিয়ে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত হলে সেটা সরকারই জানাবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেইনি। মঙ্গলবার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকার নিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট আনিস আহমেদ। এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে তার দৃঢ় সমর্থন দিয়ে যাবার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান। গত 23 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে এ কথা থেকে কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস? এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। বিষয়টি পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদেরকেই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এবছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েনের লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চাইবে। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুজনেরই দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যে যেখানে সম্পর্কের একটু চিট ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে, ভারতের সরকার ইচ্ছা করে এসব করেছে। যে সমস্ত কারণে এসব ঘটনা, সেসব কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি যাতে এ ধরনের ঘটনা না ঘটে, যাতে নিরাপদে মানুষ জীবনযাপন এবং চলাফেরা করতে পারে। বাংলাদেশ এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানে
আন্দোলনের নেতৃত্ব ছিল ছাত্ররা। অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের প্রতিনিধি রয়েছে, তবে সরকারের বাইরে যারা আছে এমন অনেক ছাত্রকে আমরা দেশে নানা ক্ষেত্রে নানা প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রচেষ্টা করতে দেখা যাচ্ছে।